প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি এস এম আকাশ। আজ আমরা মূলত নির্বাচনের ইস্তেহার এবং প্রতিশ্রুতি এবং যে বাস্তবতা সেটা নিয়ে আলোচনা করব। কারণ আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, জাতীয় নির্বাচন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের ইস্তেহার দিয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে, সেইগুলো আমরা আলোচনা করব। কেমন হলো ইস্তেহার? আমাদের সাথে বিষয়ে আলোচনা করার জন্য দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন আবু সাইদ খান, জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক, আপনাকে স্বাগত জানাই। আমাদের সাথে আছেন আলতাফ পারভেজ, গবেষক ও লেখক, আপনাকেও স্বাগত জানাই। আবু সাইদ খান, যেটা বলছিলাম যে নির্বাচনের আগে তো রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রত্যেকবারই নির্বাচনে ইস্তেহার দেয়। এবার বড় দুটো রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং জামাত, যে নির্বাচনে ইস্তেহার দিল, এর মধ্যে মিল অমিল বৈশিষ্ট্য এবং উল্লেখযোগ্য কি দেখেন? আচ্ছা, সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে সবাই স্বপ্ন দেখেছে, বড় স্বপ্ন। তা আমি বড় স্বপ্ন দেখার পক্ষপাতী, কেন স্বপ্ন তো দেখতে হবে। যেমন ধরুন, একটা স্বপ্ন হলো বিএনপি বলেছে যে 34 সাল নাগাদ $1 ট্রিলিয়ন অর্থনীতি। তো আমি এখনই দেখলাম, অনলাইনে দেখলাম যে এখন আছে আমাদের $65 বিলিয়ন। তো এটা $1000 বিলিয়ন নিয়ে যাওয়া, তো এটা একটা চ্যালেঞ্জিং। তারপরে তো আমাদের তো বড় স্বপ্ন দেখলে তো নিশ্চয়ই বাস্তবায়নের জন্য সেই ধরনের বড় বড় পদক্ষেপ গ্রহণ করা দরকার। যেমন আমাদের যখন যাত্রা শুরু হয়েছিল তখন ছিল 786 কোটি টাকা। তো সেই 786 কোটি টাকা থেকে আজকে তো কয়েক লক্ষ কোটি টাকা পরিণত হয়েছে। তো সেখান থেকে আমরা তো 34-এ না গেলেও এই স্বপ্ন দেখতে পারে। পাশাপাশি এই $1 ট্রিলিয়ন বিষয়টা কিন্তু জামাতের ঘোষণাতেও, ম্যানিফেস্টোতেও রয়েছে। তো এইটা একটা বড় ব্যাপার, সবাই স্বপ্ন দেখছেন। এবং আকাশ স্বপ্ন যেটা জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে, সেখানে টাকার অঙ্ক বেড়ে গেছে। সবাই যুবকরা এখানে শক্তি। এখানে 4-5 কোটি যুবক যারা ভোটার হয়েছেন, তো তারপরে কিশোররা আছে। তো এদেরকে কর্মসংস্থানটা গুরুত্বপূর্ণ। তো বিএনপির পক্ষ থেকে বেকার ভাতার কথা বলা হয়েছে এবং কর্মসংস্থানের কথা বলা হয়েছে। জামাত বোধহয় 7 কোটির কথা বলেছে, যে 7 কোটি যুবক। আমার মনে হয় যে 7 কোটি হয়তো যুবকে হবে। তো কাজের সঙ্গে তো অনেকে আছেন, তো সবাই তো আর বেকার না। তো এখানে কাজ আছে, সেলফ এমপ্লয়মেন্ট আছে। অনেকেই বাংলাদেশের যুবকেরা, তরুণীরা আউটসোর্সিংও করছেন। তো সব কিছু মিলে তাদের কর্মসংস্থানের বিষয়টা তারা অ্যাড্রেস করেছেন। এবং এটা করতে হলে তো এটা টোটাল অর্থনীতির সঙ্গে জড়িত। আসলে অর্থনীতির ভলিউমটা কী হবে, এখানে কতটুকু শিল্প কলকারখানা গড়ে উঠবে এবং কাজের কতটুকু ক্ষেত্র হবে, তার উপর কিন্তু কর্মসংস্থান হবে। কারণ সরকারি ক্ষেত্রে চাকরি দিয়ে তো আর কর্মসংস্থান হয় না, সেটা সামান্য অংশই সরকারিভাবে পূরণ করা সম্ভব। ব্যাপক ব্যাপারটা তো এইটা যুবকদেরকে অ্যাড্রেস করেছেন। নারীদের ব্যাপারটা ভেবেছেন, যদিও জামাত নারীদের বিতর্ক এড়াতে পারছে না। তো হ্যাক্ট হওয়া, তাদের বক্তব্য হ্যাক্ট হওয়া, এক্স হ্যান্ডেলে যেটা বলেছেন, তো সেইটা উদ্যোগ করলেও যেটা বলছেন যে নারীরা মর্যাদা দিবেন, এবার তারা ঘোষণা জামাত বলেছেন। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, সেই মর্যাদা কি সমমর্যাদা? সেটা কি পুরুষের সমান মর্যাদা? না, সেখানে মর্যাদার কথা কিন্তু সবাই বলে। যারা মেয়েদেরকে রান্নাঘরের বাইরে দিতে চান না, তারাও কিন্তু বলেন যে নারীদেরকে আমরা মর্যাদার চোখে দেখব। তো এখন জামাত এখানে সমমর্যাদা কিংবা নেতৃত্বে তারা আসীন হতে পারে, এটা তারা বলেন নাই। আর বলবেন বা কী করে? কেননা তারা তো একজন নারী প্রার্থী করে নাই। মজলিসে সুরায় নাকি অনেক মহিলারা আছেন, কিন্তু তারা নারীদেরকে, এই বিতর্কটা কিন্তু জামাতের পিছু ছাড়ছে না। তারপরে যেটা শফিকুর রহমান সাহেব বলেছিলেন যে 5 ঘন্টার পরিবর্তে মেয়েদেরকে 3 ঘন্টা কাজ করতে দেবেন, মানে 8 ঘন্টা কমিয়ে আনবেন। হ্যাঁ, 3 ঘন্টা কমিয়ে এনে 5 ঘন্টা করবেন। তো সেটা নিয়ে সমালোচনা হয়েছে, এমনকি নারী সংগঠনগুলো, কর্মজীবী নারীরাও সমালোচনা করেছেন যে এটা আমাদেরকে কর্মচ্যুত করে আবার গৃহবন্দী করার চেষ্টা মাত্র। তো এখানেও একটা বিষয়টা রয়ে গেছে, এই ব্যাপারটা কিন্তু ঘোষণাতে আনে নাই। এইটা একটা বিষয়। তো আমার মনে হয় এখানে নারীদের মর্যাদার প্রশ্নে, যেমন সরকারিভাবে 6 মাসের
মাতৃকালীন ছুটি আছে। তো এইটা রাষ্ট্রীয়ভাবে এবং সমস্ত জায়গায় প্রাইভেট সেক্টরগুলোতে ইন্ট্রোডিউস করা, এটা কিন্তু তাদের বিএনপির ঘোষণাতে রয়ে গেছে। তো এখানে আমি দেখলাম এনসিপি আর এক ধাপ এগিয়ে যেটা বলেছেন, আমার কাছে প্রস্তাবটা খুবই সুন্দর মনে হয়েছে। সেটা হচ্ছে পিতৃত্বকালীন ছুটিও কমপক্ষে 1 মাস করা উচিত। কেননা এখন তো ছোট ইউনিটের পরিবার হয়ে গেছে, হাজব্যান্ড ওয়াইফের পরিবার। তো যখন সন্তান সম্ভব হয় তখন তার স্বামীকে তার বাসে থাকতে হবে। অতএব এটা খুবই একটা ভালো প্রস্তাব বলে আমার কাছে মনে হয়েছে। এটা আমরা বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। বড় দলগুলো এগুলো বিবেচনা করতে পারেন। আর বিএনপির সবচেয়ে চমক যেটা হচ্ছে সেটা হলো নতুন ইনোভেটিভ আমি বলবো, সেটা হলো ফ্যামিলি কার্ড। এবং এই ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে কিন্তু নারী পরিবার প্রধান নারীর নামে। অর্থাৎ এখানে নারীর ক্ষমতার এবং অর্থনৈতিক উন্নয়ন দুটোকে একসাথে ইন্টিগ্রেটেড করে ভাবা হয়েছে। এটাকে আমি পজিটিভলি দেখি। এবং সেই সঙ্গে কৃষক কার্ডের কথাও বলা হয়েছে। হ্যাঁ, কৃষকরা তো এখন পর্যন্ত আমাদের খাবার জুগিয়ে যাচ্ছে, কিন্তু কৃষকদের ব্যাপারে সেইভাবে নজর দেওয়া হয়নি। কৃষক কার্ডের মাধ্যমে যদি কৃষকরা কৃষি ঋণ পায়, সাবসিডি পায়, অন্যান্য সুযোগ, বিশেষ করে বাজারে প্রবেশের সুযোগটা যদি অবারিত হয় এই কৃষক কার্ডের মাধ্যমে, তাহলে সেটা একটা নিঃসন্দেহে একটা খুবই উদ্যোগী ভূমিকা, মানে কৃষির উন্নতিতে একটা কার্যকর ভূমিকা পালন করবে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে কৃষকের পাশাপাশি ক্ষেত মজুরের সংখ্যা প্রায় সমান। তো ক্ষেত মজুরের কার্ডটাও দরকার। তাদেরকে কিভাবে তাদের শ্রমটাকে নিশ্চিত করা যায় এবং শ্রমের মর্যাদাটা প্রতিষ্ঠা করা যায়, তাদের বেতন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু কেউ ভাবছি না। আমার মনে হয় অনেক সময় আমরা কৃষকের কথা ভাবি এবং ইন্ডাস্ট্রিয়াল শ্রমিকের কথা ভাবি, কিন্তু আমার কাছে মনে হয় ক্ষেত মজুর এবং অনানুষ্ঠানিক শ্রমিক যারা আছে, ইনফর্মাল সেক্টরে যারা আছে, যেমন শহরে যারা বিভিন্নভাবে কাজ করছে, রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা ঠেলা গাড়ি, কনস্ট্রাকশন লেবার, এই যে অনানুষ্ঠানিক শ্রমিক ইনফর্মাল সেক্টরে যারা আছে তাদের ব্যাপারগুলোকে করা উচিত। এবং বিশেষ করে আমি বলবো যে এই শ্রমজীবীদের ভিতরে সবচেয়ে বড় অংশ হচ্ছে গৃহকর্মী, যারা বাসায় বাসায় কাজ করছেন। তাদের কোনো নিশ্চয়তা নাই, তাদের কোনো রেজিস্ট্রেশনের ব্যবস্থা নাই, এবং তারা অসুস্থ হলে তাদের মানে সেখানে তারা যে নিয়োগদাতা তাদেরও কোনো দায়িত্ব নেই, সরকারেরও দায়িত্ব নাই। এখানে সরকারি হাসপাতালেও তাদের চিকিৎসা পাওয়া। গৃহকর্মীরা কিন্তু যেটা বললেন আমার মনে হলো হঠাৎ করে, গৃহকর্মী তো একটা পরিবার, ওখানে তো ওই যে ওই নারীকে যে ইয়ে দেওয়া হবে ওইটার মধ্যে সেটা তো আছে, এটা হলো পেশার ব্যাপার। তো পেশা ঠিক আছে। গৃহকর্মকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া। একটা হলো যে যারা হাউস হোল্ড, মানে যাদেরকে আমরা গৃহিণী বলি, তাদেরকেও পেশার মর্যাদা দেওয়া, এবং সেই সঙ্গে যারা গৃহকর্ম করছে তারা কেউ একটা মানে শ্রমিক হিসাবে তাদের মর্যাদা দেওয়া, এবং সেইটার জন্য তাদের রেজিস্ট্রেশন দরকার, তাদেরকে ভাতা এবং ইত্যাদি এবং কতগুলো নিয়ম নীতির মধ্যে চলে আসতে হবে। গৃহকর্মীদের 2-1টা সংগঠন রয়েছে, আমি 2-1টা সেমিনারেও তাদের গিয়েছি, তারা তো তাদেরও বেশ কিছু দাবি দেওয়া রয়েছে, সেগুলো আমার মনে হয় বিবেচনা করা দরকার। অর্থাৎ বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠীকে ঘিরেই তো হবে বাজেটটা, সেই জনগোষ্ঠীর এই ব্যাপারগুলোকে ভাবা দরকার। আর একটা হচ্ছে জামাতের বাজেট বক্তৃতায় তারা করতে গিয়ে যে জিনিসগুলো তারা করেছে, যেমন 71-এর সমালোচনা থেকেও তারা রেহাই পাচ্ছে না। তারা এবারও আমি দেখলাম তারা 71-এর সঙ্গে 47 মিলিয়ে ফেলেছেন, কিন্তু 47 আর 71 এক না, এবং এই 47কে 71-এর পাশে প্রতিস্থাপন করে এবং তার পাশে জুলাইকে জুড়ে দিয়ে এটা 71-কে মেলাইন করার চেষ্টা করা হয়েছে। এটা সমর্থনযোগ্য না, এবং 71-এর জন্য জামাতের নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত। এই ব্যাপারে কোনো রাগ ঢাকের কোনো ব্যাপার নাই। তো তারা এই জায়গাটাকে কিন্তু এখনও তারা স্পষ্ট করছে না। তো আমার কাছে মনে হয় এখানে আমাদেরকে স্পষ্ট হওয়া দরকার। 47 নিঃসন্দেহে একটা ঐতিহাসিক ঘটনা, এবং 47-এর লড়াইও হয়েছিল, সংগ্রাম হয়েছিল, তাতেও কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা 47-এর মধ্য দিয়ে আমরা কিন্তু পাকিস্তানি কাঠামোর ভিতর শৃঙ্খলিত হয়েছিলাম। সেই শৃঙ্খল ভাঙার মধ্য দিয়ে, সেই শৃঙ্খল ভাঙতে গিয়ে আমরা 52-48 থেকে শুরু করে আমরা 71 সালে শৃঙ্খল ভেঙেছি, এবং 71 সালে আমাদের বিজয়, এটাই আমাদের স্বাধীনতা। তো এই ব্যাপারটা আমার মনে হয়, এবং এমন ঘটনা বাঙালির ইতিহাস যদি 1000 বছরের ইতিহাস বলেন,
যে আমরা ধারণা করতে পারি 1000 বছর ধরে বাঙালির ক্রমবিকাশ ঘটেছে, সেই 1000 বছরের ইতিহাসে এটা একটা শ্রেষ্ঠ ঘটনা। সেটাকে লুকোচুরি বা লুকোচাপা দেওয়ার কোনো সুযোগ নেই। আড়াল করার এবং জি। কোনো ঘটনার সাথে এটা তুলনীয় হতে পারে না। জি, আপনার কাছে আবার আসবে আলতাফ পারভেজ, যে আপনার কাছে একই প্রশ্ন, আপনি কি কি দিক হাইলাইট করতে চান? কারণ এটা তো দুইজনই তো অনেক বড় ইশতেহার দিয়েছে, মানে যারা ভোটার তাদের দিকে দৃষ্টি দিয়ে এবং আমাদের যে সাহিত্য সংস্কৃতি বা আমাদের যে ঐতিহ্য এবং আগামী দিনের ভবিষ্যৎ জুলাই আন্দোলনকে ধারণ করে কারা কি দিল, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আসলে এবার আমি বলবো যে একটা নির্বাচনী ইশতেহারের ক্ষেত্রে, প্রণয়নের ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন ঘটেছে। সবগুলো দল ইশতেহার প্রণয়নকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। প্রধান দলগুলো বিএনপি এবং জামাতে ইসলাম কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে এবং খুব বড় আয়তনে অনেক বড় বড় ইশতেহার দিয়েছে। জামাত ইসলামের ইশতেহার 90 পাতার, বিএনপিও 50-60 পাতার একটা ইশতেহার দিয়েছে। শুধু পাতার হিসাবে নয়, বিষয়বস্তুর ক্ষেত্রেও অনেক বিষয়কে এনেছে। প্রথমত 3 ভাবে এই ইশতেহারটা পাঠ করা যায়, যদিও জনগণের কাছে পৌঁছাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু ইশতেহারগুলো অনেক বড়, জনগণের দেখা উচিত যে কোন দলগুলো কি দিচ্ছে। একটা হলো উভয় দলের ইশতেহারে কিছু মিল আছে। যেমন ধরুন, বিএনপি এবং জামাত ইসলামী উভয় শিক্ষাক্ষেত্রে জিডিপির 5% পর্যন্ত বরাদ্দের কথা বলেছে, এইটা প্রায় একই রকম বলেছে। কর জিডিপি অনুপাত বিএনপি 10% বাড়ানোর কথা বলেছে এবং ক্রমে সেটা 15% উন্নীত করবে। জামাত ইসলামী এটা 14% পর্যন্ত বাড়ানোর কথা বলেছে। এর মানে হলো উভয় দলই রাজস্ব বাড়াতে চায়, কিন্তু এই যে বাড়াতে চায় এর কিছু সমস্যাও আমি পরে আলাপ করব। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উভয় দল, যেমন বিএনপি বলেছে তারা স্নাতকোত্তর MA পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা তারা নিশ্চিত করবে, জামাত ইসলাম গ্র্যাজুয়েশন পর্যন্ত, স্নাতক পর্যন্ত করবে। এরকম উভয় দলের অনেকগুলো মিল আছে। আবার উভয় দল কিছু কিছু পৃথক ধরনের, মানে নিজস্ব ধাঁচের কিছু সুপারিশ করেছে। যেমন জামাত ইসলামেরটা বলতে পারি আমি, জাতীয় সংসদে স্থায়ী কমিটিগুলোতে অধিকাংশ ক্ষেত্রে তারা বিরোধী দল থেকে সভাপতি করবে বলেছে। তারা তারপরে স্থানীয় যত গ্রামীণ উন্নয়ন সেগুলা স্থানীয় সরকারের মাধ্যমে করবে এগুলা বলেছে। তারপরে পিআর পদ্ধতির কথা বলেছে, অর্থাৎ তারা ক্ষমতায় গেলে সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক ভোটের ভিত্তিতে তারা করতে চায়, এগুলা বলেছে। আবার বিএনপি নারীদের জন্য ফ্যামিলি কার্ড করবে, প্রায় 50 লক্ষ ফ্যামিলি কার্ডের কথা বলেছে। কৃষক কার্ডের কথা বলেছে তারা। বিএনপি উচ্চ বিচারালয় অর্থাৎ সুপ্রিম হাইকোর্টের বিকেন্দ্রীকরণেরও কথা দিয়েছে, এটা বলবো। তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়কে করমুক্ত করার কথা বলেছে, শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল অর্থাৎ দুপুরে খাওয়ানোর কথা বলেছে। এরকম বিএনপিরও আলাদা ধরনের কিছু মানে প্রতিশ্রুতি আছে যেগুলো খুবই ইন্টারেস্টিং। জামাতেরও অনেকগুলো আছে, আবার উভয়ের কিছু কিছু নেই একদম। সেইটা আমি একটা বলতে চাই, যেমন পার্বত্য চট্টগ্রাম সমস্যা বাংলাদেশের একটা জটিল সমস্যা, পুরনো সমস্যা। এইটার সমাধান বিষয়ে উভয়ই পার্বত্য চট্টগ্রাম বিষয়ে একটু একটু সুপারিশ করেছে নানা বিষয়, কিন্তু সমস্যাটার যে মূল জায়গাটা সেগুলো কিভাবে সমাধান করা যায় এটা বিএনপিও বলেনি, সেখানকার ভূমি সমস্যা নিয়ে জামাত ইসলামও বলেনি। আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের একটা দাবি আছে পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব বাড়ানোর, এই বিষয়ে উভয় দল কিছু বলেনি। আমাদের দেশে নারী সমাজের একটা দাবি আছে যে সংসদে তাদের আসনে সরাসরি ভোটের ব্যাপার, আসন সংখ্যা বাড়ানো এবং সরাসরি ভোটে নির্বাচন করা, এই বিষয়ে উভয় দল কিছু বলেনি। যেমন একটু আগে আমার সহ আলোচক সাইদ ভাই বলেছেন, নারীদের কর্মঘণ্টা নিয়ে একটা বিষয় জামাত ইসলাম বলেছে এবং সারা দেশে খুব আলোচিত। আমি দেখলাম যে অনেকে এটা পড়ে দেখেননি, আসলে এটা জামাত ইসলাম কিন্তু অন্যভাবে বলেছে। সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে এমন যে জামাত ইসলাম নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করতে চায় এবং বাকি 3 ঘন্টার জন্য সে মানে খরচ যোগাবে, কিন্তু ব্যাপারটা এই নয়। তারা নির্বাচনী ইশতেহারে বলেছে মাতৃত্বকালে তারা যদি নারীরা চায় তারা 5 ঘন্টা কর্মঘণ্টা ব্যবস্থা করবে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এটার কিন্তু ব্যাখ্যা দেয়নি।
মাতৃত্বকাল মানে তো 9 মাস, 6 মাস তো সরকারি অফিসে ছুটি থাকে সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে 4 মাস ছুটি থাকে। এখন তারা কি এই 6 আর 4-এর বাইরের সময় নিয়ে বলেছে? এটা কিন্তু জামাত ইসলাম বলেনি, এবং বাকি 3 ঘন্টার জন্য তারা নির্বাচন ইশতেহারে কোনো খরচের নিশ্চয়তাও দেয়নি। ফলে এটা সোশ্যাল মিডিয়ায় কেন প্রচারিত হচ্ছে আমি জানি না। জামাতের ইশতেহারে আরেকটা মজার বিষয় আছে, সাহিত্যিকদের জন্য পেনশনের কথা বলেছে তারা। বিএনপির ইশতেহারও দুটো আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ ইতিবাচক ব্যাপার আছে। সেটা হলো কর ব্যবস্থার সংস্কারের কথা বলেছে, এবং এটা অনেক বিস্তারিত আকারে বলেছে। অর্থাৎ তারা যে ফ্যামিলি কার্ড দিবে বা অন্যান্য খরচের যে ব্যাপারগুলো আছে সেগুলো টাকা কোথা থেকে আসবে তারা বলেছে তারা কর ব্যবস্থার সংস্কার করে যারা উচ্চ ধনী আছে তাদের থেকে টাকা নেবে, রাজস্ব আয় এভাবে বাড়াবে। জামাতের এখানে যেই প্রতিশ্রুতি এটা আমি বলবো অনেকটা স্ববিরোধী। যেমন জামাত ইসলাম বলেছে তারা কর্পোরেট কর কমাবে, 20 ভাগই নিয়ে আসবে। তারা আয়করের ক্ষেত্রে 5 লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্ত রাখবে, এখন যেটা 3,50,000। ঘটনা হলো তারা অনেক ধরনের ঋণ ভাতা ইত্যাদির কথা বলেছে, কিন্তু কর কমানোর কথা বলেছে। তাহলে কর কমালে রাজস্ব আয় কোথা থেকে পাবে এর বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। এরকম উভয় দলের নির্বাচনী ইশতেহারে অনেক ইন্টারেস্টিং বিষয় আছে যেগুলো আমি বললাম, কিন্তু সেগুলো আমার ইশতেহারের সমস্যাটা হলো ইশতেহারটা আরও 1 মাস আগে দেওয়া উচিত ছিল, তাহলে একটা জাতীয় পর্যায়ে একটা বিতর্ক হতে পারত। কিন্তু সেই বিতর্কটা হবে না, কারণ 2-3 দিন আগে এই দুটো ইশতেহারই প্রকাশিত হয়েছে। ছোট দলগুলো অনেক ভালো ইশতেহার দিয়েছে, যেমন আমি সিপিবির ইশতেহার, কমিউনিস্ট পার্টির ইশতেহার পড়েছি। তারা দুভাবে ইশতেহার দিয়েছে, তারা ক্ষমতায় গেলে প্রথম 100 দিনে কি করবে আর 5 বছরে কি করবে, এটা খুবই একটা ইনোভেটিভ ব্যাপার। এনসিপির ইশতেহারে পরিবেশ বিষয়ে অনেক সুনির্দিষ্ট প্রস্তাব আছে, যেমন তারা সমস্ত শিল্পে ইটিপি অর্থাৎ বর্জ্য পরিশোধন ব্যবস্থা করার কথা বলেছে, তারা প্রতিরক্ষায় রিজার্ভ ফোর্সের কথা বলেছে। তো সব মিলে আমি বলবো এবারের যে সবগুলো দল ইশতেহার প্রণয়নকে যে একটা গুরুত্ব দিল, এটা আসলে গণতন্ত্রের একটা বিউটি। আমাদের এখানে যদি নিয়মিত নির্বাচনী ব্যবস্থা সচল থাকে, এই ইশতেহারের মধ্য দিয়ে আমাদের এখানে কিন্তু একটা জন আকাঙ্ক্ষার আরো বাড়তি প্রতিফলন কিন্তু আমরা আশা করতে পারি। জি, আবু সাইদ খান, অনেকগুলো প্রসঙ্গ আপনারা দুজনেই বলেছেন। একটা প্রসঙ্গ আমি উল্লেখ করতে চাই যেটা আপনারা আলোচনায় তুলেননি, কিন্তু আমার কাছে এটা একটি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। সেটা বিএনপি ইশতেহারে আছে, যেমন জাতীয় ঐক্যের কথা বলছে। সেখানে তারা বলছে যে রাজনৈতিক বিভাজন দূর করতে একটি বিশেষ ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠন করবে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং এইটা আসলে কি মিন করছে? এটা আরও ব্যাখ্যাটা তাদের আরও দরকার। আমি ওটা দেখেছি, কিন্তু ব্যাখ্যাটা আরও করার দরকার। তবে ব্যাপারটা হয় কি, একটা বিভাজন রেখা কিন্তু জাতির মধ্যে তৈরি হয়েছে। যেমন ধরুন যে মুক্তিযুদ্ধের পরে একটা বিভাজন রেখা তৈরি হয়। মুক্তিযুদ্ধের পরে সেখানে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার করা উচিত ছিল, সেটিকে যে রাখার মধ্য দিয়ে সেখানে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়, এবং যারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত না, রাজনৈতিক কারণে বিরোধিতা করেছে, তাদের সঙ্গে আলাদা কোনো ভেদরেখা তৈরি করা যায় না, সবাইকে একইভাবে চিহ্নিত করা হয়, এবং সেখানে রিকনসিলিয়েশনের যে ব্যবস্থাটা দরকার ছিল সেটা কিন্তু হয়নি। স্বাধীনতোত্তর এই ধরনের একটা উদ্যোগ আমরা সরকার গ্রহণ করতে পারত, কিন্তু সেটা করেনি। এখনও কিন্তু এই প্রশ্নটা রয়ে গেছে। যেমন ধরুন যে আমি আমার জায়গা থেকে বলছি, ব্যাখ্যা তারা দেবেন। যেমন এখানে একটা বড় দল, দুটো দল ক্ষমতার প্রতিদ্বন্দ্বী দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। তো আওয়ামী লীগ যে তো সরকার প্রধান এবং তার যে কীর্তিকলাপ ইত্যাদি স্বৈরতান্ত্রিক সমস্ত কার্যকলাপের কারণে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, এবং তাদের অনেক নেতা কর্মীরা তারা মামলা ঝুলছে কিংবা পালিয়েছেন। এটা নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু দল হিসাবে তো আওয়ামী লীগের তো অনেক কর্মী আছে যাদের অপরাধ যাদেরকে স্পর্শ করে নেই, কিংবা তাদের যে ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাংকটা কি হবে, এবং সেখানে একটা ক্ষোভ তৈরি হতে পারে এখানে। তো যদি প্রতিহিংসা রাজনীতি এখানে থাকে, তো তাহলে এটা আর একটা জাতীয় সংকট হবে। এখানে এক ধরনের রিকনসিলিয়েশনের চিন্তা তারা করতে পারে। আমি জানি না এই লক্ষ্যে বলেছে কিনা, তো সেখানেও একটা দরকার। তো তারপরে আরেকটা জায়গা যেটা রয়ে গেছে বিভিন্ন রকম কারণে, যে মানুষে যে বিভাজন রেখা রয়ে গেছে। তো ধরুন এখানে ধর্মীয় বিভাজন আছে, আদিবাসী বাঙালিদের মধ্যে বিভাজন আছে,
তো সব কিছু মিলে আমরা একটা জাতি, মানে বাংলাদেশ ন্যাশন, আমি এই অর্থে বলতে চাই যে জাতি মানে ওই অর্থে সব জাতি তো বাঙালি বা চাকমা মারমা সব জাতির আলাদা সত্তা আছে, কিন্তু বাংলাদেশ তো একটা রাষ্ট্র, সেই অর্থে যে বাংলাদেশ ন্যাশন। তো সেই বাংলাদেশের সবাই মিলে তার অংশীদারিত্ব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এইটাকে দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে যদি ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন করা হয় তবে সেটা একটা আমার মনে হয় সেটা গ্রহণযোগ্য এবং সেটা যুক্তিযুক্তই হবে। কেননা বাংলাদেশের এখন পর্যন্ত আমরা এক সুরে কথা বলতে পারি না, আমরা সবাই একই ধরনের, যেমন ধরুন হ্যাঁ বিরোধ থাকে, তারপরে ভাবনার ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে, চেতনার ক্ষেত্রে একটা ঐক্যের জায়গাটা দরকার, এবং যেটা সবাই ধারণ করবে। আমরা কিন্তু সেটা ধারণ করতে পারি না। একমাত্র ক্রিকেট খেলা জেতার পরে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, কিংবা হারার পরে সবাই একসাথে দুঃখিত হই, এর বাইরে কিন্তু আমরা পারি না। এমনকি সঙ্গীতের ক্ষেত্রেও আমরা সব সঙ্গীতকে সবাইকে একইভাবে নাড়া দেয় না, একইভাবে সবাই গ্রহণ করে না। তো এই জায়গাটা তো আমাদের দেখা দরকার। এমনকি আমরা যখন জাতীয় সঙ্গীতের ক্ষেত্রেও দেখা যায় যে সবার আবেগ একরকম না। তো আমার কাছে সেটা মনে হচ্ছে যে জাতির মধ্যে একটা মানে সংহতির সেতুবন্ধনটা এটা রচনা করা দরকার, এবং সেই জায়গাতে চিহ্নিত করা দরকার কোথায় কোথায় বিরোধ আছে এবং কিভাবে সেটা নিরসন করা যায়, এবং সবাইকে আমরা এক সূত্রে গাঁথতে পারি, এবং ভিন্নতা থাকার পরেও কিন্তু এক সূত্রে গাঁথা যায়। যেমন ধরেন বিভিন্ন ফুলের মালা একসঙ্গে তো গাঁথা যায়। তো জাতির মধ্যে বিভিন্ন মানে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকতে পারে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পার্থক্য থাকতে পারে, বিভিন্ন রকম বৈচিত্র্য থাকে। এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সন্ধান করাটা এটা আমার কাছে মনে হচ্ছে জাতির জন্য, একটা জাতি গঠনের জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। অনেক ধন্যবাদ আলতাফ পারভেজ। যেটা আপনারা বা অনেকেই আমরা বলি যে আসলে জাতীয় স্বার্থে জাতীয় ঐক্য, মানে অন্যান্য দেশের যে জাতীয় স্বার্থ, এখন জাতীয় স্বার্থ আমাদের কোনটা কোনটা জাতীয় স্বার্থ সেটা যেমন আইডেন্টিফাই করা দরকার, এবং সেখানে আমরা ঐক্যবদ্ধ হতে পারি কিনা, মানে বিরোধী করার জন্য বিরোধিতা নয়। সেই ক্ষেত্রে আর যেহেতু একটা আন্দোলনের পর একটা বড় একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড আমরা এখানে নিষিদ্ধ আছে বা তাদের নেতারা দেশের বাইরে চলে গিয়েছে, কিন্তু বাস্তবতা হলো তারা তো আছে। আমি জানি না তারা কি মিন করেছে রাজনৈতিক বিভাজন দূর করতে তারা ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন, এই যে আইডিয়াটা, এটাকে আপনি কিভাবে দেখেন, বা আন্তর্জাতিক ক্ষেত্রে যদি দেখেন এরকম তো উদাহরণ অবশ্যই আছে আফ্রিকা সহ। তো এইটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? নির্বাচনী ইশতেহারে জামাতে ইসলাম এবং বিএনপি উভয় দল কিন্তু এটা দিয়েছে, ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন। আসলে এটা হওয়া উচিত ছিল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, যেটা দক্ষিণ আফ্রিকায় হয়েছিল, ওইখানে বর্ণবাদের পত্র। এবং আমাদের এখানেও 24-এর গণঅভ্যুত্থানের পরপরই সরকার যখন গঠিত হয় ইউনূস সাহেবের নেতৃত্বে, তখন কিন্তু সরকার বলেছিল তারা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করবে, উদ্যোগ নেবে। কারণ এখানে তো একটা বড় বিভাজন রেখা ঘটে গেছে আমাদের এখানে, কিন্তু সেটা করা হয়নি। এটা খুবই প্রয়োজন ছিল। এখন তো উভয় দল বলছে তারা হিলিং কমিশন করবে, অর্থাৎ জুলাই যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষতটা সারানো হবে। কিন্তু এটা কিন্তু রিকনসিলিয়েশন কমিশন নয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু আমাদের আসলে রিকনসিলিয়েশন বা একটা সমন্বয় প্রয়োজন ছিল, জরুরি ছিল। আমাদের দেশটা কিন্তু একটা প্রতিশোধের দুষ্ট চক্রে পড়ে গেছে। একটা দল ক্ষমতায় আসে, অন্য দলের উপর চড়াও হয়, তখন আবার ওই যে নিপীড়িত দলটা তারা যখন ক্ষমতায় আসে তারা তখন আবার প্রতিশোধ নিতে শুরু করে। এবারও আমরা কিন্তু এবার সুযোগ এসেছিল সেই প্রতিশোধের চক্র থেকে বের হওয়া, কিন্তু আমরা সেটা বের হতে পারিনি, কিন্তু বের হওয়া জরুরি ছিল। যেমন দেখুন এবার যে নির্বাচন হচ্ছে, নির্বাচনটা অত্যন্ত জরুরি, নির্বাচন প্রায় সবাই চেয়েছে এবং এটা প্রয়োজন। কিন্তু এবারও কিন্তু নির্বাচনের সব দল নেই, অর্থাৎ এই নির্বাচনটা আমরা অন্তর্ভুক্তিমূলক করতে পারিনি। বিএনপি তার ইশতেহারে বলেছে তারা ভবিষ্যতে একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ করবে, এটা কিন্তু তারা বলেছে রাষ্ট্র সংস্কারের জায়গায়। কিন্তু সেটা করতে হলে এখন প্রয়োজন হলো যে জাতীয় যে বিভেদ রেখাগুলো আছে, বিভেদ রেখা কিন্তু রাজনৈতিক দল আর রাজনৈতিক দলের মধ্যে আছে তা নয়, এখানে ধনী গরিবে প্রচণ্ড বিভেদ রেখা আছে। এবং এখানে যে কোনো আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুর হয়, নিচুতলার মানুষ যে একটা ভাঙচুরের প্রতি
মানে আগ্রহ দেখা যায়, এটার কারণ হলো একটা ঔপনিবেশিক ক্ষোভ আছে তাদের এই রাষ্ট্র ব্যবস্থার প্রতি। তারা ভয়ানকভাবে ধনবৈষম্যের শিকার, আয় বৈষম্যের শিকার। ফলে আমাদের ওই ভাঙচুরের সংস্কৃতি থেকে আমরা বের হতে পারছি না। তার মানে একটা শ্রেণীগত বিভেদ রেখা আছে, একটা দলীয় বিভেদ রেখা আছে, একটা ধর্মীয় বিভেদ রেখা আছে। দেখুন, এই যে জুলাইয়ের পরে, এত বড় অভ্যুত্থানের পরে, এবং যেই অভ্যুত্থানের অন্যতম আইডিয়া ছিল অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, সেখানে সংখ্যালঘুদের উপর ব্যাপক নিপীড়ন কিন্তু হলো এবং হচ্ছে। এবং এবারও উভয় দল ইশতেহারে সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে সংস্কারমূলক কিছু করেনি, অর্থাৎ রিকাউন্সিলেশনের জায়গাটা কিন্তু এই দুই দলের ইশতেহারে কিন্তু নেই, যদিও তারা হিলিং কমিশনের কথা বলছে। হিলিং, তাহলে হিলিং এবং রিকনসিলিয়েশন, তাহলে এখানে পার্থক্যটা কি আসলে? হিলিংটা তারা শুধু বলছে যে যেটা মিন করছে উভয় দল খুবই সংক্ষেপে, যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই মানুষদের ক্ষত সারাইয়ে তারা ভূমিকা নেবে। হিলিং মিনস তারা এইটুকু বলেছে। আর ট্রুথ আর রিকনসিলিয়েশন হলো যে জাতীয়ভাবে আমাদের যে বিভেদ রেখাগুলো আছে, যে প্রতিশোধের চক্রে আমরা পড়ে আছি গত 54 বছর ধরে, সেইটার সমন্বয় করা, সেইটা একটা বড় ব্যাপক কাজ। যেমন দক্ষিণ আফ্রিকায় কি হয়েছিল, সাদারা কালোদের উপর অত্যাচার করত, কালোরা যখন তার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম শেষে ক্ষমতায় গিয়েছে, তখন নেলসন ম্যান্ডেলা বলেছিলেন যে আমরা প্রতিশোধ নেব না, আমরা যৌথভাবে সরকার গঠন করব। এবং উনি প্রেসিডেন্ট হয়েছিলেন, সাদা ডি ক্লার্ককে কিন্তু ভাইস প্রেসিডেন্ট করেছিলেন। মানে এমন একটা সরকার করেছিলেন যেটা প্রতিশোধের ধারণার বাইরে, সাদা কালো মিলে। তো আমরা তো যে কোনো একটা উপলক্ষে এরকম সরকার করতে পারতাম যেখানে সমস্ত ধারার মানুষের প্রতিনিধিত্ব থাকতো, পুরানো বিভেদ আমরা ভুলে যেতে পারতাম, কিন্তু সেটা হয়নি। আমরা বরং যখনই যেই দল ক্ষমতায় এসেছে, সে অতীতের নিপীড়নের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে, এবং সম্ভবত আগামীতেও খুব শিগগির আমরা সেই প্রতিশোধের চক্র থেকে বেরোতে পারছি না। কিন্তু আমার অন্তত আবেদন থাকবে যে যেই দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশকে কিন্তু এগিয়ে যেতে হলে, এবং প্রকৃতই যদি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ করতে চাই আমরা, তাহলে কিন্তু আমাদের একটা রিকনসিলিয়েশন কমিশন লাগবে, যেটা এই সরকার করতে ব্যর্থ হয়েছে। জি, আবু সাইদ খান, এই যে নির্বাচন ইশতেহার আমরা এর আগেও দেখেছি বারবার দেয়া হয়েছে, কিন্তু নির্বাচন তো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা একটা কাগজে ডকুমেন্ট হয়ে থাকে, কথার কথা হয়ে থাকে। এবার যেমন আলতাফ পারভেজ বলছিলেন যে এবারের ইশতেহারের মধ্যে কিন্তু মানে সিরিয়াসনেস কিছুটা আছে, কারণ যারা যে প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতি কীভাবে বাস্তবায়ন করা হবে, টাকার সংস্থান কীভাবে হবে, এবং এটা মনে হচ্ছে তারা এটা একটা দ্য মেইন বিজনেস। আপনার সেটা মনে হয় কিনা? আর এইটা ভোটাররা ভোট দেওয়ার ক্ষেত্রে এই ইশতেহার কতটা আমলে নেয় বলে মনে হয় আপনার? সেই সুযোগ খুব কম, কেননা এই বাণীটা পৌঁছতে এবং সেখানে তাদের অংশগ্রহণের সুযোগ নেই। অলরেডি ধরুন এই ইশতেহার তো দিয়েছে, তার আগেই কিন্তু তারা ভোট দেওয়ার অনেকে সিদ্ধান্ত নিয়ে ফেলছে। সুইং ভোট কিছু এখনও আছে, কিন্তু ধরেন পোলারাইজেশনটা হয়ে গেছে, যে কে কোথায় ভোট দিবে ইত্যাদি, এগুলো হয়ে গেছে। তো এখানে এখন হচ্ছে যে জিনিসটা হবে, যার যার দল তার কর্মসূচিকে বড় করে দেখবে। তো এটা নিয়ে যে ডিবেট হওয়ার দরকার ছিল, গণডিবেট, গণবিতর্ক, যেমন এটা টেলিভিশন থেকে শুরু করে গ্রামের রেস্তোরাঁয় চায়ের স্টলে ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা ছিল, সেইটা সুযোগ আর নাই, কেননা এখন অলরেডি রাজনৈতিক সরাসরি বিতর্কে চলে গেছে। এটার জন্য এটা আলতাফ পারভেজ যথার্থই বলেছে, এটার জন্য একটা আগে, মানে নির্বাচনের সঙ্গে সঙ্গে তারিখ ঘোষণা কিংবা তারও আগে সবাই ইশতেহার দিতে পারতো, এটা আলোচনা করা। এটা আলোচনাটাকে জারি রাখার জন্য যে জিনিসটা দরকার, সেটা হলো যে এই ব্যাপারে মিডিয়ারও একটা ভূমিকা আছে। মিডিয়া সারা বছর এটা নিয়ে ধরে আলাপ করতে পারে যে গভর্নমেন্ট এই পদক্ষেপ নিচ্ছে, সেটা তার নির্বাচন ইশতেহারের সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ, কতটুকু অসঙ্গতিপূর্ণ। এই কাজটাকে তারা, এই আলোচনা ডিবেটটাকে তারা জারি রাখতে পারে। অর্থনীতিবিদরাও এখানে ভূমিকা নিতে পারে। অর্থনীতিবিদরা তারা এই ডিবেটটা তারা তাদের জায়গায় বলতে পারে যে এই বাজেট হচ্ছে, এই বাজেটে তারা টার্গেটে পৌঁছতে পারবে কিনা, এই $1 ট্রিলিয়ন পৌঁছতে কত লাগবে, এবং এইটা পৌঁছতে হলে এখানে গ্রোথ কত দরকার, এখানে জিডিপির হার কি বাড়াতে হবে, এটা কি 7% দরকার না 8% দরকার। তো এই সমস্ত বিতর্কগুলো, এখানে ট্যাক্সেশনের সিস্টেমটা এটা ডেভেলপ করা যায় কি করে, এখানে ভ্যাট এবং ইত্যাদির টাকা যেগুলো উঠছে না
সেগুলোকে কিভাবে তুলে আনা যায়, এই সমস্ত কিছুই লিকেজগুলো এবং সম্ভাবনার জায়গাগুলোকে নিয়ে তারা এই বিতর্কটাকে জারি রাখবেন। এবং এই বিতর্কে অন্য অন্য পেশার মানুষ, শিক্ষকরা, ছাত্র সংগঠন, ছাত্ররা, অন্য অন্য সংগঠনগুলো এটাকে সারা বছর ধরে যদি আমরা এটা বিতর্কের মধ্যে গণবিতর্কের অংশ বিশেষে এটা মানে বিভিন্ন অংশ যদি এই বিতর্কের ভিতর থাকে এবং আগামীতে যদি আবার যে নির্বাচনের সামনে জবাবদিহি করতে হয়, তাহলে আমার মনে হয় এটা কার্যকর হবে এবং এই প্র্যাকটিসটা আমার মনে হয় শুরু হতে পারে। এবার যেহেতু তারা এটা নিয়ে সিরিয়াসলি ভেবেছেন এবং তারা এটা দিয়েছেন, আমার মনে হয় এই বিতর্কটার জন্য আমাদের সব শ্রেণীর, সব পেশার, বিশেষ করে যারা বুদ্ধিভিত্তিক কাজের সঙ্গে আছে, অর্থনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, তারা আমার মনে হয় এই বিতর্কটা জারি রাখার জন্য উদ্যোগী ভূমিকা পালন করবেন, তাহলে এটা সম্ভব। আলতাফ পারভেজ, ওই একই প্রশ্ন, মানে এই যে ইশতেহার শেষ মুহূর্তে যদিও দেওয়া হয়েছে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে, কিন্তু এর যে চুম্বক অংশগুলো, এইগুলোকে দুই বড় রাজনৈতিক দল কিন্তু তাদের বিভিন্ন বক্তৃতায় এগুলো উল্লেখ করেছে বা এর আগে তাদের যে দফা দিয়েছে সেখানে বলেছে। তো এই ভোটাররা আসলে এটাকে কতটা আমলে নেয়? না, আমি মনে করি ভোটাররা আমলে নিবে, আস্তে আস্তে নিবে। যে এখনই প্রথম 2-3 দিনে আমরা টের পাবো না। কিভাবে নিবে আমি দু একটা উদাহরণ দিতে পারি। দেখুন, বিএনপি বলেছে যে যদি নির্বাচনের পর যে ডেপুটি স্পিকার পার্লামেন্টে বাছাই হবে, বিরোধী দল থেকে একজন নিবে। বা বিএনপি বলেছে যে তারা শ্রমিক বিষয়ে প্রতি 2 বছর পর পর মূল্যস্ফীতির সাথে মিলিয়ে মজুরি রিভিউ করবে। তো এখন 2026-এ নির্বাচন হচ্ছে, 27-28-এই তো শ্রমিক সংগঠনগুলো এটা কিন্তু তুলবে, হ্যাঁ, প্রশ্নটা তুলবে এবং এই ইশতেহার তো তাদের টেবিলে এটা থাকবে, তারা নির্বাচনের পরেও এটা পড়বে, এই ব্যাপারগুলো থাকবে। যেমন জামাতে ইসলাম একটা বলেছে যে ধরা যাক আর কি, যে তারা ক্ষমতায় গেলে মেয়েদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা করবে। তো তারা যদি ক্ষমতায় যায় তাহলে জনগণ তো এটা খেয়াল রাখবে যে তাহলে বিনা বেতনে পড়ার সুযোগ দাও। বিএনপি বলেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর নেবে না তারা। তো এইটা তো আমি বলবো ক্ষমতা যাওয়ার প্রথম জুন মাসেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বলবে যে তাহলে আমাদের কর মওকুফ করো। ফলে এই নির্বাচনী আসলে এইভাবেই বিতর্ক হওয়া উচিত। দলগুলো যে প্রতিশ্রুতি দিচ্ছে লিখিত আকারে দিচ্ছে, ফলে এটা থেকে সরে যেতে পারবে না। এবং 24-এর অভ্যুত্থানের ভিতর দিয়ে তো আমরা সবাই দেখেছি একটা সচেতন শিক্ষিত তরুণ সমাজ দেশে গড়ে উঠেছে, রাজনীতি সচেতন। তারা এই প্রশ্নগুলো তুলবে, যেই দলই ক্ষমতায় যাক, যারাই বিরোধী দল হোক, তাদের কাছে কিন্তু এই ইশতেহার কিন্তু একটা জবাবদিহির মানদণ্ড সূচক হিসাবে কাজ করবে। এটা এই জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করছি। এটা আমাদের রাজনীতিতে কিন্তু একটা গুণগত পরিবর্তন ঘটাবে যদি এটা আমরা চালু রাখতে পারি। এটা আসলে সবারই টেবিলে থাকা দরকার, মানে সব স্টেক হোল্ডারদের, যে না এটা তো আপনারা বলেছিলেন আপনারা করছেন না, বা এটা সেটা নিয়ে এরপর হয়তো গোল টেবিল হতে পারে, আলোচনা হতে পারে, বা যারা যারা স্টেক হোল্ডার তারা কথা বলতে পারে, মানে এই বিষয়টা জারি রাখা। অন্য একটা প্রসঙ্গে আসি আবু সাইদ খান, আমরা এর আগে অনেকবার আমরা আলোচনা করেছি যে নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা আছে কিনা। 12 ফেব্রুয়ারি নির্বাচন, অনেকেই বলে যে নির্বাচন হবে, তো ওই আশঙ্কাটা ধীরে ধীরে কমে আসছে। কিন্তু এই যে যেমন 2 দিন আগে যে হাদি হত্যার বিচারের দাবিতে যে শাহবাগে যে আন্দোলন হলো, সেখানে একটা রণক্ষেত্র হলো, আবার কোনো পক্ষ এই নির্বাচনে মাত্র কয়েকদিন বাকি এই সময় মাঠে নামছে বিভিন্ন দাবিতে। এটাকে আপনি কি সহজ সরলভাবেই দেখেন, না এর মধ্যে কোনো রাজনৈতিক এলিমেন্ট আছে? থাকতে পারে, কোনো কিছু এড়িয়ে দেওয়া যায় না, থাকতে পারে, কিন্তু আমার কাছে কোনো ইনফরমেশন নেই। আর একটা হচ্ছে মানুষের ভিতরে এই সংশয়টা হচ্ছে সরকারের অ্যাটিটিউড। সরকার যদি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করতে পারতো যে নির্বাচন হবেই, অনেক ক্ষেত্রে কিছু কিছু দোদুল্যমানতা ছিল, এই দোদুল্যমানতাগুলা তারা স্পষ্ট করেনি। তারা তাদের কাছে দৃঢ়ভাবে কথা বলার যে ব্যাপার, কিংবা ইলেকশন কমিশনও একটু ডানে বায়ে তাকিয়েছে, মানে তারা যেভাবে কথা বলার উচিত, তো সেই সব কারণে মানুষের ভিতর সংশয় হয়েছে। আর একটা হচ্ছে যে হ্যাঁ, একটা মব তো আছেই, এবং এই মবটাকে তো তারা এবং এই মবের মাধ্যমে কিছু কিছু জিনিস অ্যাচিভও করেছে। তো এখন প্রশ্নটা হচ্ছে আন্দোলন আর মব এক না। আমরা 5 তারিখ পর্যন্ত যেটা হয়েছে, তো 5ই আগস্ট পর্যন্ত যেটা হয়েছে সেটা গত বছর সেটা ছিল মুভমেন্ট, এবং তার একটা গণ ক্যারেক্টার ছিল।
এবং এবং সেখানে সেখানে কিছু অসঙ্গতি কিংবা কিছু ক্ষতিকর দিকও থাকতে পারে। মুভমেন্টে কিছু যেমন ভালো কাজ হয়, কিছু খারাপ কাজও হয়, এতে কোনো হতে পারে। সেইটা একটা জায়গা। আর একটা হচ্ছে যে পরবর্তীতে যখন সরকার গঠন হয়ে গেল, সংবিধান সম্মতভাবে সরকার পরিচালনা করা প্রতিশ্রুতি দেওয়া হলো, তখন আন্দোলনকারী সবারই উচিত ছিল যে তখন তারা তাদের প্যাটার্নটাকে চেঞ্জ করা। তারা তখন বার্গেনিংয়ে যাবে, কোনো দাবি থাকলে স্মারকলিপি দিবে, বৈঠক করবে, কিন্তু কাউকে জিম্মি করবে না। কিন্তু এখানে জিম্মি করা হয়েছে, এবং জিম্মি করে কিছু, ওই আপনার খেয়াল আছে কিনা, প্রথম জিম্মি করে সচিবালয় শিক্ষা পিছিয়ে দেওয়া হলো, কি জন্য, অটো সার্টিফিকেট দেওয়া হলো। এই তারপরে থেকে ছোটোখাটো এগুলো হয়েছে, এবং কিছু কিছু জিনিস রয়ে গেছে। তারপর হলো যে এইটাকে গভর্নমেন্ট এটা পারলো না, এই জন্য যে গভর্নমেন্ট সংশ্লিষ্ট কিছু কিছু ব্যক্তি তারা এই মবকে মব বলতে রাজি না। তারা এটাকে প্রেসার গ্রুপ, বিক্ষুব্ধ জনতা ইত্যাদি বলে সংজ্ঞায়িত করলো, এবং যে কারণে এক ধরনের মানে নৈরাজ্যকর না বলবো, এক ধরনের হিংসাত্মক ঘটনা চলমান রয়েছে। এবং সেই হিংসাত্মক ঘটনার তো পরিণতিতে আমরা দেখলাম দুটো পত্রিকা পুড়লো, ডেইলি স্টার, প্রথম আলো পুড়লো, সেখানে ভাঙচুর করা হলো, দুটো সাংস্কৃতিক উদীচী এবং ছায়ানট করা হলো, এবং এইটা সারা দেশে ছড়িয়ে পড়েছে। এখানে দরগা, খানকা শরীফ, সুফি, বাউলদের উপর যেভাবে হামলা চলছে, এবং সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী, তারাও এর শিকার হচ্ছে, এবং সবার ভিতরে একটা নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এবং এই নিরাপত্তাহীনতার চেহারাগুলো যদি আমরা দেখি, যে আমরা কারা কারা ডেইলি স্টারে আগুন দিল, কারা প্রথম আলোতে আগুন দিল, কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, সেগুলো কিন্তু সরকারের কাছে, এমনকি সোশ্যাল মিডিয়া পাবলিকেরও, তারা ওই চেহারাগুলো চিনে, কিন্তু তাদের বিরুদ্ধে যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল সেটা হয়নি। যে কারণে কিন্তু একটা সংশয় হয়ে রয়ে গেছে, এবং যখন তারা কেউ এই ধরনের কথা বলে, তখন মনে হয় যে নির্বাচন কিংবা যে ল্যাঙ্গুয়েজে কথা বলে, তো তখন মনে হয় তাহলে এটা কি একটা নির্বাচন পিছনের ষড়যন্ত্র কিনা। তবে আমার কাছে যেটা মনে হয়, সে সুযোগ আর নাই নির্বাচন। অনেক ধন্যবাদ। আদা পারভেজ, নির্বাচনের কয়েকদিন আগে, মানে যার সাথে গোনা কয়েকদিন আগে যদি এই ধরনের আন্দোলনে কেউ নামে বা নামানো হয়, যেটাই হোক, সেটাকে আমরা কি সহজ সরলভাবেই দেখবো, নাকি আসলে এর ভিতরে কোনো কিছু লুকানো আছে? বা আরো আমরা এই নির্বাচনের আরো তো কয়েকদিন, 2-3 দিন, যে 4 দিন বাকি আছে, এর মধ্যে কি আমরা আরো এরকম কোনো, আমার মনে হয় সমাজের মানুষের যে মনোভাব, মানুষ নির্বাচন হওয়ার দিন সকাল 8টার আগেও নিশ্চিত হতে পারছে না যে নির্বাচনটা সুষ্ঠু হবে। এটা আমি আপনি কি ভাবছি সেটার ইম্পর্টেন্ট না। সমাজে কিন্তু একটা শঙ্কা, অনিশ্চয়তা এগুলো আছে। এগুলোর উৎস কোথায়? এগুলোর উৎস কিন্তু বর্তমান সরকার। এই সরকার গঠিত হয়েছিল 3টা লক্ষ্যে। একটা হলো জুলাইয়ের সংস্কার বাস্তবায়ন করা, একটা নির্বাচন আয়োজন, এবং কিছু অপরাধের বিচার শুরু করা। কিন্তু দেখা গেল এই 3 লক্ষ্যের পাশাপাশি চতুর্থ একটা লক্ষ্য বড় হয়ে উঠছে। অর্থাৎ দেখা গেল যে সরকারের নিজস্ব কিছু রাজনৈতিক প্রকল্প আছে। সরকারের এটা দূর থেকে পরোক্ষভাবে মনে হচ্ছিল সরকার নিজে কিছু রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগুচ্ছে। এই যে সমাজের এই বোঝাপড়া, এইটাই সমাজকে শঙ্কিত করেছে, যে তার মানে অন্য 3টা লক্ষ্য গৌণ, এই লক্ষ্যটাই বড় হয়ে উঠছে। এবং তারই প্রতিফলন হিসাবে আমরা নানা সময় নানা মব দেখেছি, যেই মবকে সরকার নিয়ন্ত্রণ করেনি, থামাতে চেষ্টা করেনি। বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অচিন্তনীয় অবনতি দেখেছি আমরা। এদেশের ইতিহাসে এই প্রথম কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনা দেখেছি, জীবন্ত মানুষকে গাছে টাঙিয়ে পুড়িয়ে ফেলার ঘটনা দেখেছি। এগুলো সরকার দমনে, নিয়ন্ত্রণে, থামানোর ক্ষেত্রে সর্বোচ্চ কিছু করেনি। এখনো দেখুন, কালকেও ডেইলি স্টার সাংবাদিকদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে, যে গোয়েন্দা তথ্য রয়েছে, এটা কেউ না কেউ জ্বালিয়ে দিতে পারে। এরকম ঘটনা কিন্তু এখনো উদ্বেগ বাড়াচ্ছে তো সমাজে। এবং নির্বাচনের ক্ষেত্রেও আমি বলবো এই সংখ্যাটা এখনো সরকার দূর করতে পারে নাই, যে নির্বাচন হবেই, শান্তিপূর্ণ হবেই। যদিও আসার কথা এবার সশস্ত্র বাহিনী প্রায় 1 লক্ষ সদস্য মাঠে রয়েছে। এইটা আমি বলবো একমাত্র আশার জায়গা, ভরসার জায়গা, যে তারা যদি সক্রিয় থাকে তাহলে নির্বাচনটা হয়তো সুষ্ঠু হতে পারে। কিন্তু তারপরে ওই শঙ্কার কারণে
আমার নিজের অনুমান এবারের নির্বাচনে ভোট কম পড়বে। টার্ন আউটটা কম হতে এবং সরকার আরেকটা ব্যাপার নির্বাচনটা জটিল করেছে, সেটা হলো গণভোট আয়োজনে। গণভোট আয়োজনের ক্ষেত্রে সরকার যেভাবে রাষ্ট্রীয় কর্মচারীদের শুরুতে ব্যবহার করা শুরু করেছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কাজে লাগানো শুরু করেছিল, আবার নির্বাচন কমিশন তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বক্তব্য রেখেছে, এতেও মানুষ কনফিউজ হয়েছে যে নির্বাচনকে ঘিরে সরকারের নিজস্ব কিছু চাওয়া পাওয়া রয়েছে। এই সংখ্যাগুলো আমি বলবো এই নির্বাচনী সংখ্যায় পরিণত হয়েছে। আমরা শেষ করি আলোচনা যে নির্বাচনের প্রচারণা তো চলছে, এবারে নির্বাচনের প্রচারণার যে বৈশিষ্ট্য কোনো আলাদা কিছু দেখেন কিনা? নিশ্চয়ই দেখি। যেমন পোস্টারে অন্ধকার হয়ে যেত, আকাশ দেখা যেত না, তো এবার তো কিন্তু পোস্টার নেই, এটা একটা বিষয়। এখানে ব্যানার আছে, তো সেই ব্যানারও আমার মনে হয় ব্যানারের ব্যাপারে বোধহয় একটা রেস্ট্রিকশন ছিল, কিন্তু এখানে দেখি যে সাধারণ ব্যানার, কাপড়ের ব্যানার আছে, কিন্তু কিছু কিছু সিনথেটিক ব্যানার, পলিথিনের ব্যানারও চোখে পড়ে। তো এইটাকেও আমার মনে হয় নিয়ন্ত্রণ করলে ভালো হতো। তো তোরণ নেই, তো তার বাইরে সেইভাবে মিছিল ওইটাও তো সেইভাবে হচ্ছে না। এই তবে মাইকিংটা একটু কান ঝালাপালা করে, এইটা এর থেকে পরিত্রাণ পাওয়া যায় কি করে? যেমন অনেকে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, বৃদ্ধরা আছে। তারপর মাইকিং কি কত বেশি হচ্ছে? না, তো আমি যেখানে থাকি আমার বাসার আশেপাশে মানে খুবই হচ্ছে, বিরক্তিকর মনে হচ্ছে। তো আমার মনে হয় যে মাইকিংটাও নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর একটা হচ্ছে যে এবার হলো নির্বাচনের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠছে, কিন্তু সেখানে অপতথ্য এবং ভুল তথ্যের অহরহ ছড়াছড়ি। এটাকে চেক দেওয়ার ক্ষেত্রে যেটা করা উচিত ছিল নির্বাচন কমিশন, আমরা আগেও বোধহয় আপনার এখানে বলেছি যে একটা সেল গঠন করতে পারত এবং ফ্যাক্ট চেকিংয়ের ব্যবস্থা হতে পারত, এবং তার নিজস্ব উদ্যোগ ছিল, সেইটা হয় নাই। যে কারণে ভুল তথ্য, অপতথ্য, বিভিন্ন লোককে হয়রানি করা, তার বিরুদ্ধে বিভিন্ন ট্যাগিং এর যে এটা রয়ে গেছে, সেটা খুবই দুঃখজনক এবং উদ্বেগজনকও বটে। তো এগুলা নতুন ব্যাপার। এখানে কিছু কিছু জায়গায় আরও আমরা দেখেছি, কোনো কোনো জায়গায়, যেমন আমি ফরিদপুরেও দেখলাম যে সেখানে 5 কি 6 প্রার্থী তারা একই মঞ্চে বক্তব্য রেখেছে এবং 6 জনই হাত ধরে তারা সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে। এটা একটা বোধহয় সুজনের উদ্যোগে এটা হয়েছে। তো এরকম ঘটনা আরও সারা দেশে ঘটতে পারতো, কিছু কিছু জায়গাতে এটা ঘটেছে। টেলিভিশন বিতর্কটাও আরও বাড়ানো যেত, কিন্তু টেলিভিশন বিতর্কটা আমরা সেইভাবে দেখছি না। আমার মনে হয় এই সবগুলা করে এখানে, হ্যাঁ, তবে এবার নতুন কিছু অভিনবত্ব আছে, নতুনত্ব আছে, কিন্তু সেখানে আরও অনেক কিছু করার সুযোগ ছিল, সেগুলো করা হচ্ছে না। তো তারপরে আমার মনে হয় যে এবার আমরা রিকশায় বসে কিংবা পায়ে হেঁটে আমরা আকাশের দিকে তাকিয়ে আকাশ দেখতে পাচ্ছি, পোস্টারে অন্ধকার পোস্টার ছেয়ে যায় নাই। হ্যাঁ, মিছিলে আর মিছিলে পথ আগলেও ধরছে না। আলতাফ পারভেজ, আপনি কি দেখেন যে নির্বাচনী প্রচারণায় এবার নতুন কি দেখেন বা গুণগত কোনো পরিবর্তন দেখেন কি? এবার একটা ইতিবাচক ঘটনা আমি যেটা দেখি, সেই সহিংসতা খুবই কম। এটা বাংলাদেশের আমি বলবো অত্যন্ত ইতিবাচক একটা দিক, যে আমাদের সমাজ চেয়েছে যে নির্বাচনটা হয়ে যাক, শান্তিপূর্ণভাবে হয়ে যাক। ইভেন আপনি আমাদের দেশের ইতিহাসের আলোকে এবং আমাদের পাশে পশ্চিমবঙ্গ, ভারতের নির্বাচন বা যে কোনো নির্বাচনে এর চেয়েও বহুগুণ বেশি সহিংসতা হয়। সেই তুলনায় আমাদের এটা এখন পর্যন্ত, আজকে পর্যন্ত বেশ শান্তিপূর্ণ একটা নির্বাচন। এখানে সামান্য টুকটাক কিছু ঘটনা ঘটেছে, মিডিয়া সেগুলোকে অনেক বড় করে দেখানোর চেষ্টা করলেও আসলে সহিংসতা তেমন হয়নি। এটা একটা আমি বলবো ইতিবাচক দিক। আর নেতিবাচক দিকও আছে। এই নির্বাচনের ভিতর দিয়ে নারীদের খুব কোণঠাসা করে ফেলা হয়েছে। নারীদের উপস্থিতি খুব কম, মনোনয়ন পেয়েছে কম, এবং এবারের পার্লামেন্টে নারীদের উপস্থিতিও হবে খুব কম। সংখ্যালঘুর এবার আরও কোণঠাসা হয়েছে। ফলে ওই তাদের মানে বহুত্বের জায়গা থেকে এবারের নির্বাচনটা আমাদের এক ধাপ আমরা পিছিয়ে গেছি আর কি। আরেকটা যেটা ঘটেছে এবারে নির্বাচনে, পলিসি ইস্যুতে বিতর্ক কম হয়েছে, বিতর্ক বেশি হয়েছে মানে সাংস্কৃতিক বিষয়ে, ধর্মীয় বিষয়ে। এবং অতীতের নির্বাচনগুলোর যদি আমরা এটাকে রাষ্ট্রবিজ্ঞানের জায়গা থেকে দেখি, একটা মধ্য বাম ঘরানায় বিতর্কটা হতো। এবার মধ্য ডান ঘরানায় বরং একটা ডানপন্থী আবহে বিতর্কগুলা ছিল, এবং সেখানে
সামাজিক যোগাযোগ মাধ্যম এবারের বিতর্ককে মানে রূপ দিয়েছে এবং ব্যাপক মিথ্যা প্রচারণা এবারের ওই সোশ্যাল মিডিয়াকে ঘিরে কলুষিত একটা অবস্থা তৈরি করেছে। কোনটা যে সত্য কোনটা মিথ্যা এটা বুঝতে মানে মানুষের তার আগেই ঘটনা হয়তো ঘটে গেছে, তার আগেই মানুষ একটা ধারণা পারসেপশন তৈরি করে ফেলে। আর এই নির্বাচনের আরেকটা বৈশিষ্ট্য আমি বলবো, এটা ঐতিহাসিক জায়গা থেকে, অতীতে বাংলাদেশে বা পৃথিবীর অন্য জায়গায় যখন কোনো একটা গণ অভ্যুত্থান ঘটেছে তারপরের নির্বাচনে গণ অভ্যুত্থানের শক্তি একটা প্রধান নির্বাচনী শক্তি আকারে ছিল। ইভেন শ্রীলঙ্কায় দেখেন গণ অভ্যুত্থানের শক্তি ক্ষমতায় চলে এসেছে। নেপালে নির্বাচন হবে আমাদের 2 সপ্তাহ পরেই, সেখানে কিন্তু ছাত্ররা বড় একটা দল নিয়ে বিরাট প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। আমাদের এবার নির্বাচনে দেখছি আমরা যারা গণ অভ্যুত্থানের এজেন্সি ছিল যে এই ছাত্র নেতারা, তাদের দল অনেক পেছনে পড়ে গেছে। তারা মাত্র 30টি আসনে প্রার্থী দিতে পেরেছে, ফলে স্বভাবতই তারা প্রথম বা দ্বিতীয় অবস্থানে থাকবে না অনুমান করা যাচ্ছে। ফলে এইটাও আমি বলবো একটা 24-এর মাত্র 2 বছরের ভিতর নির্বাচন হচ্ছে, কিন্তু 24-এর আকাঙ্ক্ষা থেকে আমরা অনেক পিছু হটে গেলাম, মানে স্বয়ংক্রিয়ভাবেই এটা ঘটে গেল আর কি। আমরা শেষ করবো একদম 1 মিনিট করে বলবেন, সেটা হলো এর আগের নির্বাচনগুলোতে যেটা হয়েছে মানে বড় 2 দল অংশগ্রহণ করার পরেও হয়েছে, একদলীয় যেটা তথাকথিত নির্বাচন হওয়ার পরেও যেটা হয়েছে, হয় বলা হয়েছে কারচুপি হয়েছে, না হয় বলা হয়েছে সূক্ষ্ম কারচুপি হয়েছে, না হয় বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তো দামি বা রাতের ভোটের কথা তো বাদই দিলাম। এবার কি হবে? এবার কি কোনো জালিয়াতির কোনো আশঙ্কা আছে, অথবা নির্বাচনের পরে যারা হারবে তারা এটা মেনে নিয়ে বিজয়ী দলকে অভিনন্দন জানাবে, এরকম না, সম্ভাবনা? সেই রেওয়াজ আমাদের নাই। তো এবার যদি হয় সেটা খুবই ভালো হবে। অভিনন্দন জানানোটা এটা কিন্তু আমাদের রেওয়াজ নেই। আমি দেখছি স্থানীয় সরকারে বরং কিছু অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যানে হেরে গেছেন, প্রতিপক্ষ গিয়ে অভিনন্দন জানাচ্ছে, মিষ্টি খাইয়েও দিয়েছেন, কিংবা এই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু জাতীয় পর্যায়ে সেই ধরনের ব্যাপার নেই। আর একটা হচ্ছে নির্বাচনে, হ্যাঁ নির্বাচন তো কিছু কারচুপি হয় এবং যেখানে যার প্রভাব থাকে সে তো করে, কিন্তু সেখানে স্টেট মেশিনারি ব্যবহৃত হচ্ছে কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। স্টেট মেশিনারির বাইরে যদি কিছু ঘটনা ঘটে থাকে সেগুলো অ্যালাউড। আর একটা হচ্ছে যে কালচারের অংশ, সেটা হলো যে হেরে যায় সে হারটা মানতে পারে না। তো তখন এক বিষয়ে যদি কারচুপি নাও হয়, মানে সিগনিফিক্যান্ট কোনো কারচুপি না হয়, তারপরে এই আওয়াজটা তুলে, এটা একটা কালচার হয়ে গেছে। আমরা মনে করুন যে 91-তে অনেক ফেয়ার এবং মানে মডেল নির্বাচন বলতে যা বোঝায় আমাদের ব্যবস্থাপনার মধ্যে দিয়ে সেটা হয়েছিল। তারপরেও আমরা দেখলাম যারা পরাজিত হয়েছে তারা কিন্তু সূক্ষ্ম কারচুপির অভিযোগ আনলো। কারচুপি প্রমাণ করতে পারলো না, কিন্তু বললো সূক্ষ্ম কারচুপি। 2001-এর যে নির্বাচন হলো সেখানেও কিন্তু একই অভিযোগ আনলো। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে 4টা নির্বাচন তুলনামূলকভাবে অনেক গ্রহণযোগ্য ছিল, কিন্তু প্রতিপক্ষ পরাজিত যারা হলো তারা কিন্তু সবাই কারচুপি, সূক্ষ্ম কারচুপি কিংবা বিভিন্ন রকম অভিযোগ আনলো। তো এটাও আমাদের একটা মজ্জাগত ব্যাপার হয়ে গেছে। আমার মনে হয় সেই ক্ষেত্রে 2টা জিনিস দরকার। গণতন্ত্রে বিজয়ের জন্য সবাই লড়বে, কিন্তু পরাজিত হলে সেটা মেনে নেবে, এই কালচারটা আমাদের দরকার। আমরা তো অনেক কিছুই পরিবর্তন হলো আলতাফ পারভেজ, এবার কি এই পরিবর্তন আমরা দেখতে পাবো কিনা যে বিজয়ীকে অভিনন্দন জানাবে? এবার আমার ধারণা করি একটা ভালো নির্বাচন হবে। দেখুন, 2টো কারণে। একটা হলো এবারে যে নির্বাচন কমিশন, এটা কিন্তু কোনো দলীয় সরকারের অধীনে গঠিত হয়নি, এটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, এবং তখন প্রধান প্রায় সব দল এটাকে সম্মতি জানিয়েছিল, অভিনন্দন জানিয়েছিল। দ্বিতীয়ত, এবারে নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক সেনাবাহিনীর সদস্য উপস্থিত থাকছে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ, ফলে এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে। এরকম নির্বাচনের পরেও যদি পরাজিত শক্তি মেনে না নেয়, তাহলে কিন্তু জনগণের কাছে আমার মনে হয় না গ্রহণযোগ্যতা পাবে সেটা। এবং আমি আশা করছি যে একটা ভালো নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নির্বাচনী সংস্কৃতিটা আবার চলতে শুরু করবে স্বাভাবিকভাবে, যেটা গত 15 বছর আমরা মিস করেছি আর কি। আজ এই পর্যন্তই। আপনাদের অনেক ধন্যবাদ আবু সাঈদ খান এবং আলতাফ পারভেজ। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।